জীবন স্মৃতি থেকে পড়াশোনা চলছে আমাদের। আজকে আমরা রবীন্দ্রনাথ তার প্রথম বিলাত ভ্রমণে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম অভিজ্ঞতার কথা তার জীবন স্মৃতিতে লিখেছেন, সেখানে তিনি সেই সময়ে সেই অল্প বয়সের অভিজ্ঞতায় এবং অল্প সময়ের জন্য তিনি যখন বিলাতে ছিলেন, তার কিশোর বয়সে 18 বছরের বয়সে 17-18 বছর বয়সে, সেই সময়ে তার বিভিন্ন অভিজ্ঞতার কথা আমাদের শুনিয়েছেন। এখন এই পর্বটির নাম বিলাতী সঙ্গীত। বোঝাই যাচ্ছে যে এই পর্বটিতে তিনি বিলাতে অবস্থানকালীন সময়ে সেখানকার সঙ্গীত চর্চা সম্পর্কেও কম বেশি একটা ধারণা পেয়েছিলেন, একটা অভিজ্ঞতা তার হয়েছিল, এবং সেটুকু তিনি তার এই জীবন স্মৃতিতে লিখে রাখছেন। সেটাই আমরা এখন পড়ব। ব্রাইটনে থাকিতে সেখানকার সঙ্গীতশালায় একবার একজন বিখ্যাত গায়িকার গান শুনিতে গিয়াছিলাম। তাহার নামটা ভুলিতেছি, মাডাম নিলসন অথবা মাডাম আলবানি হইবেন। কণ্ঠস্বরের এমন আশ্চর্য শক্তি পূর্বে কখনো দেখি নাই। আমাদের দেশে বড় বড় ওস্তাদ গায়কেরাও গান গাহিবার প্রয়াসটাকে ঢাকিতে পারেন না। যে সকল খাদ, সুর বা চড়া সুর সহজে তাঁদের গলায় আসে না, যেমন তেমন করিয়া সেটাকে প্রকাশ করিতে তাঁহাদের কোনো লজ্জা নাই। কারণ আমাদের দেশে শ্রোতাদের মধ্যে যাহারা রসজ্ঞ, তাহারা নিজের মনের মধ্যে নিজের বোধ শক্তির জোরেই গানটাকে খাড়া করিয়া তুলিয়া খুশি হইয়া থাকেন। এই কারণে তাহারা সুকণ্ঠ গায়কের সুললিত গানের ভঙ্গিকে অবজ্ঞা করিয়া থাকেন। বাহিরের কর্কশতা এবং কিয়ৎ পরিমাণে অসম্পূর্ণতাতেই আসল জিনিসটার যথার্থ স্বরূপটা যেন বিনা আবরণে প্রকাশ পায়। এ যেন মহেশ্বরের বাহ্য দারিদ্র্যের মতো, তাহাতে তাহার ঐশ্বর্য নগ্ন হইয়া দেখা দেয়। রবীন্দ্রনাথের এই অংশটুকু পড়ার পর আমি ব্যক্তিগতভাবে খানিকটা সাহস পাই। কারণ আমার কণ্ঠের শ্রুতি মাধুর্য নেই, আমার কণ্ঠের মডিউলেশন নেই, আমার উচ্চারণের স্পষ্টতা এবং শুদ্ধতা নেই, এবং না থাকা সত্ত্বেও আমি যখন কবিতা পড়ি তখন আমি নিজে মনে মনে নিজের কাছেই খানিকটা দীনতা বোধ করি। এইখানে আমি রবীন্দ্রনাথের কাছে একটু সমর্থন পেলাম। বাহিরের কর্কশতা এবং কিয়ৎ পরিমাণে অসম্পূর্ণতাতেই আসল জিনিসটার যথার্থ স্বরূপ বিনা আবরণে প্রকাশ পায়। অর্থাৎ আমার কণ্ঠের মাধুর্য, আমার বাচনভঙ্গির শিক্ষা, আমার অন্যান্য দক্ষতা এবং এখনকারের কিছু যান্ত্রিক অনুষঙ্গ প্রয়োগ, কিছু আবহ সঙ্গীত ইত্যাদি দিয়ে আমি আসল জিনিসটাকে চাপা দেওয়ার সুযোগ পাচ্ছি না। আসল জিনিসটা অর্থাৎ যে কবিতাটা আমি পড়ছি, শুধু সেই কবিতাটাই আমি পৌঁছে চাইছি। আমার ব্যক্তিগত কোনো দক্ষতা, আমার কণ্ঠ মাধুর্য, আমার শিক্ষার প্রভাব এগুলো তার মধ্যে থাকছে না। শুধুমাত্র পিওর কবিতাটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই প্রশ্রয়টুকু আমি এই পর্বটি পড়তে এসে কবিগুরুর কাছ থেকে পেলাম। তার মানে এই নয় যে ওই দক্ষতাগুলি
আয়ত্ত করা অপরাধ বা ওই দক্ষতাগুলো আয়ত্ত করার কোনো চেষ্টা করার দরকার নেই, বা অদক্ষতাকেই আমি সমর্থন করছি তা নয়। কিন্তু আমার এইসব অদক্ষতা থাকা সত্ত্বেও আমি কবিতাটা পড়ছি এবং শুধুমাত্র কবিতাটাকেই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এই নৈতিক সমর্থনটুকু আমি কবির কাছ থেকে পেলাম। এ যেন মহেশ্বরের বাহ্য দারিদ্র্যের মতো, তাহাতে তাহার ঐশ্বর্য নগ্ন হইয়া দেখা দেয়। ইউরোপের এ ভাবটা একেবারেই নাই। সেখানে বাহিরের আয়োজন একেবারে নিখুঁত হওয়া চাই। সেখানে অনুষ্ঠানে ত্রুটি হইলে মানুষের কাছে মুখ দেখাইবার জো থাকে না। আমরা আসরে বসিয়া আধ ঘণ্টা ধরিয়া তানপুরার কানমলিতে তবলাটাকে ঠকাঠক শব্দে হাতুড়ি পেটা করিতে কিছুই মনে করি না। কিন্তু ইউরোপে এই সকল উদ্যোগকে নেপথ্যে লুকাইয়া রাখা হয়। সেখানে বাহিরে যাহা কিছু প্রকাশিত হয় তাহা একেবারেই সম্পূর্ণ। এই জন্যে সেখানে গায়কের কণ্ঠস্বরেও কোথাও লেশমাত্র দুর্বলতা থাকিলে চলে না। এই অভিজ্ঞতাটি, রবীন্দ্রনাথের এই অভিজ্ঞতাটি আমরা আমাদের জীবনের ছেলেবেলা থেকে জীবনের মধ্যভাগ পর্যন্ত আমরা এই অভিজ্ঞতাটার মুখোমুখি কিন্তু হয়েছি। আমরা বহু গান বাজনার আসরে দেখেছি যে তপলজি মঞ্চের উপরে উঠে তারপর তিনি তার মঞ্চের তার তবলার সুর তাল এগুলো বাজিয়ে বাজিয়ে ঠকাঠাই করছেন, পাউডার দিচ্ছেন, আবার ঠকছেন, একবার হাতুড়ি করে ঠুকছেন, পাশের যে টানগুলো সেই টানগুলো কমা বাড়া করছেন। এই সমস্ত করে 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 আধ ঘন্টা ধরে শ্রোতারা অধৈর্য হয়ে উঠত, গান কখন শুরু হবে। সেই ব্যাপারটা কিন্তু ইদানিংকালে কমে গেছে, প্রায় কমে গেছে বললেই হয়। আমাদের দেশে গান সাধাটাই মুখ্য, সেই গানেই আমাদের যত কিছু দুরূহতা। ইউরোপে গলা সাধাটাই মুখ্য, সেই গলার স্বরে তাহারা অসাধ্য সাধন করেন। অর্থাৎ যদি একজন ময়রার কথা আমি ধরি, যিনি সন্দেশ তৈরি করছেন, তার কাছে খাঁটি সন্দেশটা তৈরি করাটাই তার কাছে মুখ্য বিষয়। সন্দেশটি নিজে কতটা খাঁটি, কতটা আপনার পুষ্টিকর, কতটা আপনার স্বাদু, এটাই তার কাছে বিবেচ্য। সন্দেশটি কিভাবে পরিবেশন করা হলো, কোন ছাঁচে ঢালা হলো, সেইটা তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের দেশের গান বাজনা সম্পর্কেও কবির এই ধরনের একটি মন্তব্য রয়েছে। এখানে আসল বিষয়টা পরিবেশন করার উপরেই মুখ্য গুরুত্ব দেওয়া হয় বলে তার ধারণা ছিল। আমাদের দেশে যাহারা প্রকৃত শ্রোতা তাহারা গানটাকে শুনিলেই সন্তুষ্ট থাকে। ইউরোপে শ্রোতারা গান গাওয়াটাকে শোনে। এখানে খুব তফাৎ, কিন্তু একটুখানি সূক্ষ্ম তফাৎ আছে, বুঝতে হবে। গান শোনা আর গান গাওয়া শোনা দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। অর্থাৎ গান যখন আমরা শুনছি তখন গানের ভেতর যে বাণী আছে, যে ইনফরমেশন আছে, যে বার্তা আছে, সেইটা মুখ্য, নাকি গান গাওয়ার যে স্টাইল, তার যে সুর, তার যে ধরন, তার যে যন্ত্রানুষঙ্গ, সেইটা মুখ্য। এই একটি তুলনামূলক আলোচনা। সেই দিন ব্রাইটনে তাই দেখিলাম। সেই গায়িকাটির গান গাওয়া অদ্ভুত আশ্চর্য। আমার মনে হইল যেন কণ্ঠস্বরে সার্কাসের ঘোড়া হাঁকাইতেছে। কণ্ঠনলীর মধ্যে সুরের লীলা কোথাও কিছুমাত্র বাধা পাইতেছে না। মনে যতই বিস্ময় অনুভব করি না কেন, সেদিন গানটা আমার একেবারেই ভালো লাগিল না। বিশেষত তাহার মধ্যে স্থানে স্থানে পাখির ডাকের নকল ছিল, সে আমার কাছে অত্যন্ত হাস্যজনক মনে হইয়াছিল। মোটের উপর আমার কেবলই মনে হইতে লাগিল মনুষ্যকণ্ঠের
প্রকৃতিকে যেন অতিক্রম করা হইতেছে। তাহার পরে পুরুষ গায়কদের গান শুনিয়া আমার আরাম বোধ হইতে লাগিল। তাহার পরে পুরুষ গায়কদের আরাম বোধ হইতে লাগিল, অর্থাৎ প্রথমে তিনি সেই গায়িকার গান শুনেছিলেন, পরে কোনো পুরুষ গায়ক ছিলেন, তাদের গান শুনে তিনি আবার খানিকটা আশ্বস্ত হলেন। কেন হলেন সেটা দেখা যাক, বলছেন কিনা। বিশেষত টেনর গলা যাহাকে বলে, সেটা নিতান্ত একটা পথহারা ঝোড়ো হাওয়ায় অশরীরী বিলাপের মতো নয়। তাহার মধ্যে নরকণ্ঠের রক্ত মাংসের পরিচয় পাওয়া যায়। ইহার পরে গান শুনিতে শুনিতে ও শিখিতে শিখিতে ইউরোপীয় সঙ্গীতের রস পাইতে লাগিলাম। কিন্তু আজ পর্যন্ত আমার এই কথা মনে হয় যে ইউরোপের গান এবং আমাদের গানের মহল যেন ভিন্ন। ঠিক এক দরজা দিয়া হৃদয়ের একই মহলে যেন তাহারা প্রবেশ করে না। ইউরোপের সঙ্গীত যেন মানুষের বাস্তব জীবনের সঙ্গে বিচিত্রভাবে জড়িত। তাই দেখিতে পাই সকল রকমেরই ঘটনা ও বর্ণনা আশ্রয় করিয়া ইউরোপের গানের সুর খাটানো চলে। আমাদের দেশি সুরে যদি সেরূপ করিতে যাই তবে অদ্ভুত হইয়া পড়ে, তাহাতে রস থাকে না। আমাদের গান যেন জীবনের প্রতিদিনের বেষ্টন অতিক্রম করিয়া যায়, এই জন্যে তাহার মধ্যে এত করুণা এবং বৈরাগ্য। সে যেন বিশ্ব প্রকৃতি এবং মানব হৃদয়ের একটি অন্তরতর ও অনির্বচনীয় রহস্যের রূপটিকে দেখাইয়া দিবার জন্য নিযুক্ত। সেই রহস্যলোক বড় নিভৃত, নির্জন, গভীর। সেখানে ভোগীর আরামকুঞ্জ ও ভক্তের তপবন রচিত আছে, কিন্তু সেখানে কর্মনিরত সংসারীর জন্য কোনো প্রকার সুব্যবস্থা নাই। ইউরোপীয় সঙ্গীতের মর্মস্থানে আমি প্রবেশ করিতে পারিয়াছি একথা বলা আমাকে সাজে না, কিন্তু বাহির হইতে যতটুকু আমার অধিকার হইয়াছিল তাহাতে ইউরোপের গান আমার হৃদয়কে একাধিক দিয়া খুবই আকর্ষণ করিত। আমার মনে হইত এ সঙ্গীত রোম্যান্টিক। রোম্যান্টিক বলিলে যে ঠিক কী বুঝায় তাহা বিশ্লেষণ করিয়া বলা শক্ত, কিন্তু মোটামুটি বলিতে গেলে রোমান্টিকের একটা বিচিত্রতার দিক, প্রাচুর্যের দিক, তাহা জীবন সমুদ্রের তরঙ্গলীলার দিক, তাহা অবিরাম গতিচাঞ্চল্যের উপর আলোকছায়ার দ্বন্দ্ব সম্পাতের দিক। আর একটা দিক আছে যাহা বিস্তার, যাহা আকাশ নীলিমার নির্নিমেষতা, যাহা সুদূর সীমান্ত রেখায় অসীমতার নিস্তব্ধ আভাস। যাহাই হোক, কথাটা পরিষ্কার না হইতে পারে, কিন্তু আমি যখনই ইউরোপীয় সঙ্গীতের রসভোগ করিয়াছি তখনই বারংবার মনের মধ্যে বলিয়াছি, ইহা রোমান্টিক। ইহা মানব জীবনের বিচিত্রতাকে গানের সুরে অনুবাদ করিয়া প্রকাশ করিতেছে। আমাদের সঙ্গীতে কোথাও কোথাও সে চেষ্টা নাই যে তাহা নহে, কিন্তু সে চেষ্টা প্রবল ও সফল হইতে পারে নাই। আমাদের গান ভারতবর্ষের নক্ষত্রখচিত নিশীথিনীকে ও নবন্মেষিত অরুণ রাগকে ভাষা দিতেছে। নিশীথিনীকে ও নবন্মেষিত অরুণ রাগকে ভাষা দিতেছে। নক্ষত্রখচিত নিশীথিনী অর্থাৎ নক্ষত্রখচিত আকাশ, যে রাত্রির যে আবহ, এবং সকালবেলায় সূর্যোদয়ের সময় যে ভাষা, সূর্যোদয়ের সময় আকাশের যে চিত্র, সেইটাকে ভাষা দিচ্ছে। রাত্রের নক্ষত্রখচিত আকাশকে এবং সকালবেলায় সূর্যোদয়ের আলোয় আলোকিত যে আকাশ, তাকে যেন ভাষা দিচ্ছে আমাদের গান। আমাদের গান ঘন বর্ষার বিশ্বব্যাপী বিরহ বেদনা ও নব বসন্তের বনান্ত প্রসারিত গভীর উন্মাদনার বাক্য বিস্তৃত বিহ্বলতা।
এই হলো রবীন্দ্রনাথের বিলাতি সঙ্গীত সম্পর্কে একটি ছোট্ট পর্ব। এখানে বিলাতি মানে সে দেশের সঙ্গীত চর্চার উপরে বলতে গিয়ে তিনি তুলনামূলকভাবে আমাদের দেশের সঙ্গীত চর্চার সঙ্গে ওদের দেশের সঙ্গীত চর্চার যে বেসিক কি পার্থক্য সে সম্পর্কে তার ব্যক্তিগত একটা ধারণার কথা তিনি এখানে লিপিবদ্ধ করেছেন। এবং এই সব লিপিবদ্ধ করতে গিয়ে রবীন্দ্রনাথ কিন্তু কোনো জায়গাতেই এমনটা দাবি করেননি বা করেন না, অন্যান্য ক্ষেত্রেও সেটা দেখতে পাচ্ছি, যে তিনি যেটা ভাবছেন বা তিনি যেটা বলছেন, তিনি যেটা অনুভব করেছেন সেটাই একমাত্র ধ্রুব সত্য, এমনটা তিনি কখনো দাবি করতেন না। তিনি শুধু তার অনুভবের কথা ব্যক্ত করেছেন। এইটুকুই আজকের মতো আমাদের জীবন স্মৃতিপাঠ। পরের দিনের জন্য আবার পরবর্তী পর্ব। ততক্ষণের জন্য নমস্কার।